হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার রাত মানেই মোকসেদ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। আজকে আপনারা শুনতে যাচ্ছেন মোকসেদ ভাইয়ের একটি কল্পকাহিনী। সত্যিই অসাধারণ একটি ভয়ঙ্কর দুর্দান্ত অ্যাডভেঞ্চার একটা ঘটনা মোকসেদ ভাই আমাদেরকে আজকে লিখে পাঠিয়েছেন। এক কথায় দুর্দান্ত একটা স্টোরি শুনতে যাচ্ছেন আজকে। তো মোকসেদ ভাই যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তার নামকরণ করা হয়েছে প্রেত পর্বত। আশা করছি আজকের রাতটি আপনাদের সত্যিই অসাধারণ একটি রাত হতে চলেছে। জানি না কতটুকু উপস্থাপন করতে পারবো, তারপরেও চেষ্টা করব আমার আমার বেস্টটা দিয়ে ঘটনাটিকে ফুটিয়ে তোলার জন্য। তো মূল ঘটনায় যাওয়ার আগে অবশ্যই আমি রাসেল রাজ ভাইকে ধন্যবাদ জানাতে চাই, কেননা তিনি কিন্তু আমাদের চ্যানেলের অডিও এডিটিংয়ের মহান দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন এবং তিনি আমাকে প্রত্যেকটা এপিসোড সাজাতে হেল্প করে থাকেন। এর জন্য রাসেল রাজ ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের মূল এপিসোডে। চলুন তাহলে শুনে আসি মোকসেদ ভাইয়ের লেখা প্রেত পর্বত। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেইভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা 7 বাই রেল ক্রসিং। প্রিয় লিসেনার, আজ আপনাদের জন্য ভয়ঙ্কর একটা গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্পটা সবার অনেক ভালো লাগবে। তাহলে আর কথা না বলে এবার সরাসরি গল্পে প্রবেশ করছি। নাচতে নাচতে ভেসে যাচ্ছিল নৌকা। কেবল নৌকা নয়, নাচছিল মহানদীর স্রোতে আলো আর ছায়া, চাঁদ আর তারা। নদী তীরের বনভূমি থেকে বাতাস বহন করে আনছিল অশান্ত পত্রমর্মর। অনেক দূর থেকে টান ধরেছিল কোনো এক গানের পাখি, চঞ্চল হয়ে আনন্দের ছন্দে। অরণ্যের মাঝখানে দেখা যাচ্ছে একটা মস্ত পাহাড়কে ঝাপসা ঝাপসা, যেন ওখানে কৌতূহলী পৃথিবী কৃষ্ণ সজ্জায় উঁচু হয়ে শূন্যে মাথা তুলে দেখে নেবার চেষ্টা করছে প্রকৃতির সাজঘর। নৌকা চালনা করছিল দুই বন্ধু, প্রমোদ আর প্রফুল্ল। কারোর বয়সী 25-26-এর বেশি নয়। মাঝে মাঝে তারা শখ করে এমনই নৌকো ভ্রমণে বেরিয়ে পড়ে। সন্ধ্যা ক্রমেই হারিয়ে গেল রাত্রির মাঝখানে। কোনো দিকে আর কোনো জীবজন্তুর সাড়া নেই। শোনা যায় কেবল অরণ্যের শ্যামল ভাষা আর নদীর জলরাগিনী। নৌকা চালনা ছেড়ে দুইজনে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল নীলাকার জোড়া তারকা সবার সভাপতি চাঁদের দিকে। প্রফুল্ল বলল, প্রমোদ, একটা গান শোনাও তো। প্রমোদ জবাব দিল না। প্রফুল্ল আবারও বলল, আজকের রাত ভালো লাগছে, তুমি একটি গান গেয়ে তাকে আরো সুন্দর করে তোলো। প্রমোদ দীর্ঘশ্বাস ফেলে বলল, গান গাইতে ভালো লাগছে না। তখন প্রফুল্ল জিজ্ঞেস করলো, কেন? জবাবে প্রমোদ বলল, মনে হচ্ছে কি এক চরম অমঙ্গল আমার সঙ্গে দেখা করার চেষ্টা করছে।
সকৌতুকে হেসে উঠল প্রফুল্ল। তখন প্রমোদ বলল, হাসলে যে? প্রফুল্ল হাসতে হাসতেই বলল, এমন সুন্দর রাত, এমন চাঁদের আলো, এমন নদীর গান, এর ভেতরে তুমি অমঙ্গলের সন্ধান করছো? জবাবে প্রমোদ বলল, আমি সন্ধান করছি না, অমঙ্গলই করছে আমার সন্ধান। চোখের সামনে দেখতে পাচ্ছি পরলোকের সিংহদ্বার। প্রফুল্ল একটু চুপ করে থেকে বলল, ভাই প্রমোদ, তোমার মুখে প্রায়ই এসব কথা শুনতে পাই, এর কারণ কি বলো তো? তখন প্রমোদ বলল, বন্ধু, বিনা কারণে কেউ অমঙ্গলকে ধ্যান করে না। প্রফুল্ল বলল, তুমি পাগল। প্রমোদ বলল, যদি তুমি আমার জীবনের কথা শুনতে তাহলে আমায় পাগল বলতে তোমার মুখে বাধত। তখন প্রফুল্ল বলল, কেন? জবাবে সে বলল, নিজের জীবনকে তুমি তো নিজেই রহস্যের ঘেরাটোপে ঢেকে রেখেছ। কতবার তোমার জীবনের কথা শুনতে চেয়েছি, কিন্তু তুমি কি কোনোদিনও আমার প্রার্থনা পূর্ণ করেছ? প্রমোদ উঠে বসলো ধীরে ধীরে, তারপর আস্তে আস্তে বলল, কেন যে তোমায় বলিনি আমার জীবনের কথা, তা কি তুমি জানো? তখন প্রফুল্ল বলল, কেমন করে জানবো, আমি তো গণৎকার নই। জবাবে তখন প্রমোদ বলল, আমার জীবনের কথা হচ্ছে অলৌকিক। অনেকটা আশ্চর্য হয়ে তখন প্রফুল্ল বলল, অলৌকিক মানে? তখন জবাবে প্রমোদ বলল, হ্যাঁ, অলৌকিক, অপার্থিব। শুনলে তুমি হয়তো ভয় পেয়ে যাবে, অবিশ্বাস করবে। এ কথার প্রতি উত্তরে প্রফুল্ল বলল, তোমার চেয়ে বড় বন্ধু আমার আর কেউ নেই। তোমার কথায় আমি করব অবিশ্বাস? তোমার কথায় আমি অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি। পৃথিবীতে বসেই যদি অপার্থিবের সন্ধান পাই তো মন্দ লাগবে না। বেশ, ব্যক্ত করো তোমার জীবন কাহিনী। চাঁদের দুধের ধারা মাখা নদীর স্রোতের সঙ্গে নৌকা ভেসে যাচ্ছিল আপনা আপনি। হঠাৎ থেমে গেল বাতাসের উচ্ছ্বাসিত গতি। স্তব্ধ হয়ে গেল বর্ণমর্মর। ক্ষীণ হয়ে এলো নদীর কলতান, আর সেই স্তব্ধতার মাঝে আচম্বিতে জাগ্রত হলো কোথায় রক্তলোভী বাঘের ভয়াবহ গর্জন। শিউরে উঠে প্রমোদ বলল, শুনলে? জবাবে প্রফুল্ল বলল, কি? তখন প্রমোদ বলল, বাঘ ডাকছে। তখন প্রফুল্ল বলল, ডাকুক গে, আমার কি, তুমি বলো তোমার কাহিনী। তখন প্রমোদ বলল, শোনো তবে, আমরা যখন আসামের এক জঙ্গলে বাস করতাম তখনকার কথাই বলছি, কিন্তু আমাদের আদিবাস ছিল বাংলাদেশ, 24 পরগনা জেলায়। যে কারণে আমাদের দেশ ছাড়তে হয়েছিল সেটাই বলছি আগে। আমরা ছিলাম 3 ভাই বোন, দাদা, আমি আর মায়া। বাবা খুব ধনী না হলেও লাখখানেক টাকার মালিক ছিলেন। মায়াকে প্রসব করার পরই আমার মা মারা যান। বাবা ছিলেন পরম হিন্দু। মাকে বাঁচাবার জন্য তিনি অনেক ঠাকুর দেবতার কাছে হত্যে দিয়েও মাকে বাঁচাতে পারেননি। এর ফলে বাবার মাথা কিঞ্চিত বিকৃত হয়ে গেল, যার ফলে হিন্দু ঠাকুর দেবতাদের উপর রেগে গিয়ে বাবা হঠাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এর ফলে তখনকার পল্লী সমাজে একটা বিশ্রী প্রতিক্রিয়ার সৃষ্টি করলো। চারদিকে রক্তচক্ষু, চারদিকে গালাগাল, এমনকি জমিদার পর্যন্ত খেপে গেলেন। একদিন জমিদার বাড়িতে তার ডাক পড়ল, কিন্তু সেখানে কি ধরনের অভ্যর্থনা অপেক্ষা করে বাবা নিজের ঘরে বসেই রইলেন। সন্ধ্যাবেলায় জমিদার বাড়ি থেকে এক যষ্টিধারী দারোয়ান এসে বাবাকে বলল, জমিদারের হুকুম, তোমার কান ধরে টেনে নিয়ে যেতে হবে। বাবা বললেন, চেষ্টা করেই দেখ না। দারোয়ান যেই তার কান ধরতে গেছে, বাবা বিদ্যুতের মতো উঠে দাঁড়িয়ে তার হাত থেকে লাঠিটা কেড়ে দারোয়ানের মাথায় বসিয়ে দিল এক ঘা। মুহূর্তে সেই দারোয়ান মৃত্যুর কোলে ঢলে পড়ল। এমন অঘটন ঘটবে বাবা কল্পনাও করেননি। তাই তাড়াতাড়ি
দরকারি জিনিসপত্রগুলো গুছিয়ে রাতের অন্ধকারেই আমাদের 3 ভাই বোনকে নিয়ে বাবা দেশ ত্যাগ করলেন। তারপর কেমন করে পুলিশকে ফাঁকি দিয়ে বাবা আসামের জঙ্গলে ডেরা বাঁধলেন তা আর এখানে বললাম না। ভারতের সর্বত্রই বনে বনে এমন অনেক লোক আছে যারা নিজেদের শিকারী পরিচয় দেয়। শিকারই তাদের পেশা। বাবাও সম্ভবত নিজেকে শিকারী বলেই পরিচয় দিত। যখন আসামের জঙ্গলে আসি তখন আমি খুব ছোট। বনের মধ্যে খানচারে কুঠির তুললেন বাবা। আমাদের কুঠির থেকে লোকালয় ছিল মাইল কয়েক দূরে। বিশেষ দরকার না থাকলে বাবা লোকালয়ের দিকে যেতেন না। আমাদের গরু ছিল, ছাগল ছিল, আর ছিল হাঁস মুরগি। বাসার পেছনে খানিকটা ঘেরা জমির ভেতর ছিল শাকসবজির বাগান। চাল ডাল লোকালয়ে গিয়ে নিয়ে আসতে হতো। প্রত্যেকদিন বাবা বন্দুক নিয়ে বনের মধ্যে শিকারে যেতেন। প্রায় পাখি বা হরিণ মেরে আনতেন। সে বনের ছবি উজ্জ্বল হয়ে আছে আমার মনের ভেতর। একাধারে তা অপূর্ব, বিচিত্র ও ভয়াবহ। সুন্দরের সঙ্গে ভীষণের তেমন সম্মিলন আমি আর দেখিনি কখনো। আমাদের বাসার পরেই ছিল খানিকটা ঘাস আর আগাছা ভরা জমি, আর তারপরে একটা ছোট্ট নদী। বছরের অন্য সময় নদীটি বালির বিছানার উপর দিয়ে শীর্ণ জলরেখা এঁকে ঝিরঝির করে বয়ে যেত, মৃদু গুঞ্জন তুলত। কিন্তু বর্ষার সময় সে হয়ে উঠত সত্যই ভয়স্বরী। দুই তটের আগল ভেঙে ছড়িয়ে পড়ত অনেক দূর পর্যন্ত এবং প্রচণ্ড জলধারা ফুলতে ফুলতে ফেনার শুভ্রতা ছড়াতে ছড়াতে উন্মাদিনী বন্যার মতো গর্জন তুলে চকিত করে তুলত হৃদয়, কর্ণ আর নয়নকে। নদীটির জন্ম তার উত্তর দিকের বিশাল পর্বতপুরীর মধ্যে। সেখানের পাহাড়ের পর পাহাড় প্রস্তর স্তূপ ক্রমেই উঁচু হয়ে উপরের পানে উঠে গিয়ে নীলাকাশের অনেকখানি ঢেকে ফেলেছে। শিখরের পর শিখর, শিখরের পর শিখর, যেন অজানা রহস্যময় ও বিভীষণ দেবদেবতার পূজার জন্য যে সব মন্দির গড়া হয়েছে ওগুলো যেন তাদেরই চূড়া। এই অঞ্চলের কোনো লোকই একলা ওই পর্বতপুরের মধ্যে ঢুকতে সাহস পেত না, দিনের বেলাতেও না। সন্ধে নামলে দলে ভারী হলেও সকলে ওখান থেকে পালিয়ে আসতো। তাদের বিশ্বাস, সূর্যাস্তের পর ওখানে যাদের আসর বসে তারা কেউ জন্তুও নয়, মানুষও নয়। ওখানে যাওয়া আর জমালয়ে যাওয়া একই ব্যাপার। বিশেষ করে একটি পাহাড় নাকি এমনই ভয়ানক যে লোক তার নাম রেখেছে প্রেত পর্বত। বাবা আগে এসব জনরব অলস জল্পনা কল্পনা বলে উড়িয়ে দিতেন বটে, কিন্তু পরে তাকেও করতে হয়েছিল এর মতো পরিবর্তন। নদীর পূর্ব পারে আমাদের কুঠির। এদিকেও জঙ্গল আছে বটে, কিন্তু তা খুব ঘন বা দুর্গম নয়। এদিকে কাঠ কাটা বা মধু সংগ্রহের জন্য লোকের যাতায়াত আছে। কিন্তু নদীর পশ্চিম দিক থেকে যে আরম্ভ হয়েছে বিরাট ও গভীর অরণ্য, মানুষের পক্ষেও তা অগম্য বললেই অত্যুক্তি হবে না। সে অরণ্যের অনেক জায়গায় দিবালোকের স্পর্শ পায়নি কখনো। সেখানকার অধিকাংশ বৃক্ষই পরস্পরের সাথে আলিঙ্গনে আবদ্ধ হয়ে সর্বদাই মর্মর ভাষায় আর্তনাদ করে। তাদের তলায় ও আশেপাশে বাস করে যে নিবিড় অন্ধকার, মানুষের দৃষ্টি যেন তার গায়ে ধাক্কা খেয়ে আহত হয়ে আবার বাহিরে পালিয়ে আসে সভয়। ওই অরণ্যের বাসিন্দা হচ্ছে হাতি, বাঘ, ভাল্লুক, বন্য বরা, মোষ, নেকড়ে, অজগর ও অন্যান্য সর্প প্রভৃতি। তাদের অনেকেই নদী পার হয়ে আমাদের এদিকেও বেড়াতেই আসতো মাঝে মাঝে। তাই বাবার হুকুম ছিল, তিনি বাহিরে গেলে আমরা যেন ঘরের দরজা বন্ধ করে ভেতরে বসে থাকি। ছেলে মানুষই খেয়ালে এক দিন বাইরে যদি বেরিয়ে পড়তাম, দিনের বেলাতেও সেই অরণ্যের ভেতর থেকে যেসব হিংস্র জীবের হুঙ্কার ভেসে আসতো তা শুনে আমরা কোনোদিনও পিতার অবাধ্য হতে ভরসা পাইনি। আর রাত্রে তো সেই অরণ্য হয়ে উঠত রোমাঞ্চকর শব্দময়।
কত বৃহৎ জন্তু, কত গর্জনের পর গর্জন, আর কত জন্তুর কণ্ঠে ফুটত মৃত্যুর ক্রন্দন। মাঝে মাঝে মাতঙ্গের দল আমাদের কুটিরের চারিদিকে ভূমিকম্প জাগিয়ে ছুটে চলে যেত, আর কুটিরের ভেতর আমরা 3 ভাই বোন পরস্পরকে জড়িয়ে ধরে আতঙ্কে সারা হতাম। কারণ ওদের যে কোনো একটি শুন্ডের আঘাতে বা দেহের ধাক্কায় আমাদের কুটির তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারত যখন তখন। বাবা আমাদের 2 ভাইকে যে খুব ভালোবাসতেন তা আমরা বুঝতে পারতাম, কিন্তু মায়া সম্পর্কে তিনি ছিলেন বেশ উদাসীন। তাকে জন্ম দিতে গিয়েই যে আমাদের মা মারা গিয়েছিলেন, এই চিন্তায় তাকে মায়ের প্রতি উদাসীন করে রেখেছিল। মায়ের প্রতি তিনি শুধু কর্তব্য স্পাদন করতেন। মায়াও তার ওই শিশু বয়সে বাবার মনটা বুঝতো, কিন্তু তাকে ভালোবাসতো। সে সবসময় বিমর্ষ হয়ে থাকতো। আমরা মায়াকে নানাভাবে খুশি রাখার চেষ্টা করতাম। মায়া ছিল পরমা সুন্দরী। তার সর্বাঙ্গে গোলাপ পাপড়ির রং আর কোমলতা। তাকে দেখলে অতি বড় পাষণ্ডেরও হৃদয় না গলে পারত না। বনবাসে এসেও বাবাকে কোনোদিন সুখী দেখতাম না। হাসতে যেন তিনি ভুলেই গিয়েছিলেন, এবং মুখের কথা হয় প্রায়ই বিরক্তিকর। হয়তো এই সমাজ পরিত্যক্ত জীবনই তার পক্ষে অসহনীয় হয়ে উঠেছিল। সকলের আহাদারি ছেড়ে তিনি বন্দুক নিয়ে বনের মধ্যে শিকারে বেরিয়ে পড়তেন। তারপর প্রায়ই রাতে ফিরে আসতেন ক্ষুধার্ত অবস্থায়। আমরা কি রকম রান্না করতাম জানি না, কিন্তু তিনি আমাদের তৈরি খাবার গ্রহণ করতেন পরম পরিতুষ্টির মতো। এইভাবে কিছুকাল আমরা জীবন যাপন করলাম। তারপরে আরম্ভ হলো যে সব ঘটনার ধারা, তা তুমি হয়তো ধারণাও করতে পারবে না। দাদার বয়স তখন 9, আমার 7 আর মায়ের 5 বছর। শীত পড়ল। পাহাড়ের দেশের আসল বন্য শীত। এখানে বসে ও দেশীয় শীতের মর্ম কিছুতেই আন্দাজ করতে পারবে না তুমি। রাত হয়েছে, গ্রহণ বর্ণের শীতার্ত রাত্রি। দরজা জানালা বন্ধ করে আমরা 3 জন উনুন ঘিরে বসে আগুন পোয়াচ্ছিলাম। বাবা সারা দিনের পর শান্ত হয়ে ঘরে এসে শয্যায় আশ্রয় গ্রহণ করেছেন। বাইরে হিমকাতর ঝোড়ো হাওয়া হু হু করে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বনে বনে ঘুরে কাঁপিয়ে তুলছিল সবুজ পাতাদের। দাদা বললেন, কি রাত! এ সময় যারা বাহিরে আছে তাদের কি অবস্থা? মায়া কুচিমুচি মুখখান তুলে বলল, হাতি আর বাঘ বেচারিদের তো ঘর বাড়ি নেই। আহা, না জানে ওদের কত কষ্ট হচ্ছে। সেই সময় আমাদের দরজার ওপাশে জাগলো একটা নেকড়ের গর্জন। বাবা ধর্মরিয়ে বিছানায় উঠে বসলেন আর বললেন, নেকড়ে? মায়া আমার 2 হাত জড়িয়ে ধরে বলল, মা গো! আমি বললাম, এখন ভয় পাচ্ছিস কেন? এই শীতে তো ওদের কষ্ট হচ্ছে বলে দুঃখ করছিলি। নে এখন ওকে দরজা খুলে দে। নেকড়েটা আবারও গর্জন করে উঠল, এবার আরো জোরে। সে কি ক্ষুধার্ত চিৎকার, যেন হিম করে দেয় বুকের রক্ত। বাবা উদ্বিগ্ন হয়ে বিছানা থেকে নেমে বন্দুকটা নিয়ে বেরিয়ে গেলেন। আমি দরজাটা আবার ভেতর থেকে বন্ধ করে দিলাম। 0.5 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কেটে গেল, তবু বাবা ফিরলেন না। বন্দুকের শব্দ বা নেকড়ের গর্জনও শুনলাম না। ঘুমের কথা ভুলে আমরা ভাবছিলাম, এতক্ষণ এই শীতের মধ্যে বাবা একলা বনের ভেতর কি করছেন? কোনো বিপদে পড়েননি তো? ব্যাপারটা যা হয়েছিল পরে বাবার কাছে শুনেছিলাম। সেই রাতে আকাশে চাঁদ ছিল। জ্যোৎস্নার ধবধবে আঁচলে ছাপ পড়েছিল অন্ধকার। দরজা খুলে বাহিরে বেরিয়ে বাবা দেখলেন প্রায় 30 গজ দূরে দাঁড়িয়ে আছে একটা বিশাল নেকড়ে। বাবাকে দেখে সে গজরাতে গজরাতে আরো খানিক তফাতে গিয়ে দাঁড়ালো। জানোয়ারটাকে অত দূর থেকে গুলি করলে লক্ষ্য ব্যর্থ হবে, এই ভেবে বাবা বন্দুক তুলে তাড়াতাড়ি তার দিকে অগ্রসর হলেন। একই অভিনয় চলল খানিকক্ষণ ধরে। বাবা যত এগিয়ে যান, নেকড়েটাও তত পিছিয়ে যান। বাবা যেই দাঁড়ান, সেও দাঁড়িয়ে পড়েন, গজরাতে থাকেন। 2 চোখে অগ্নিবৃষ্টি ঝরছে।
বাবা ছুটলে সেও ছোটে, বাবা ধীরে চললে সেও ধীরে ধীরে চলে। বাবা ভারী একরোখা ছিলেন। তারও গো ধরল যেমন করেই হোক আজ এই নেকড়েটাকে বধ করবেনই। তিনি ছুটলেন পশুটার পেছন পেছন, মাইলের পর মাইল পার হয়েও থামলেন না। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, তবু হুঁশ নেই। তারপরই নেকড়ের সঙ্গে সঙ্গে বাবা এসে পড়লেন প্রেত পর্বতের তলদেশে। তার সম্বন্ধে জনরব কি বলে সেটা তার অজানা ছিল না, কিন্তু তিনি সেসব কথাকে কুসংস্কার বলে উড়িয়ে দিতেন। প্রেত পর্বতের বুকের ভেতর লক লক করে খেলা চলছিল অগ্নিশিখা। বাবা স্থির করলেন দাবানল। বনে যাদের বাস প্রায়ই তাদের পরিচয় হয় দাবানলের সাথে, কিন্তু এমন প্রচন্ড শীতে হিমে ভেজা বনে কি দাবানল জ্বলে? উত্তেজনায় বাবার মনে এ প্রশ্ন জাগল না। দাবানল জ্বলছে দাও 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 করে। কে যেন অপবিত্র নরকাঙ্গীর খানিকটা নিক্ষেপ করেছে প্রেত পর্বতের মধ্যে। তার ওই শিখাগুলোকে নিয়ে কারা যেন দুরন্ত আহ্লাদে লাফালাফি দাপাদাপি করে বেড়াচ্ছে পাহাড়পুরের বনে বনে গাছে গাছে। একই জ্যোৎস্না, তার উপর দাবানল, চারিদিকে আলোয় আলোয়। নেকড়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, সে তখন পাহাড়ের উপর উঠছে। বাবাও তার পিছু নিলেন। খানিকটা উপরে উঠে নেকড়েটা হঠাৎ একখানা বড় পাথরের উপর বসে পড়ল। সে হাঁপিয়ে গেছে বুঝে বাবা সেদিকে এগিয়ে গেলেন দ্রুত। নেকড়েটা আর নড়ল না। বাবা দাঁড়ালেন, বন্দুক তুললেন, তবু সে পালাবার চেষ্টা করল না। লক্ষ্য স্থির করে বাবা বন্দুক ছোড়েন, আর কি আশ্চর্যিতে নেকড়ে হলো অদৃশ্য। বাবা বিপুল বিস্ময়ে হতভম্ব। জ্যোৎস্না আর দাবানল যেখানটা দিনের আলোর মতো উজ্জ্বল করে তুলেছে, চোখের ভ্রম হবার সম্ভাবনা নেই, সেখানে হাড় ও মাংস দিয়ে গড়া একটা নিরেট মূর্তি কি কখনো এমন ভাবে মিলিয়ে যেতে পারে বাতাসের মতো? বাবা শেষটা অবশ্য দোষ দিলেন নিজের চোখকেই, কারণ এক্ষেত্রে তার পক্ষে তাছাড়া উপায়ও ছিল না। নিজের দৃষ্টির অক্ষমতাকে ধিক্কার দিতে দিতে বাবা যেই ফিরে দাঁড়িয়েছেন, অমনি রাত্রির স্তব্ধ আকাশটা বিদীর্ণ করে জাগলো একটা উচ্চ তীক্ষ্ণ চিৎকার। কে কোথায় আছো? সাড়া দাও, আমি পথহারা বিপন্ন পথিক, আমায় সাহায্য করো। এ আবার নতুন বিস্ময়। কুবিখ্যাত প্রেত পর্বত, দিনের বেলাতেও লোকে যার কাছে আসতে ভয় শিউরে ওঠে, এই গভীর নিশীথে সেখানে মানুষ পথিক, সে আবার এই সৃষ্টিসারা স্থানে অন্য মানুষের সাহায্য প্রার্থনা করছে। ও কি উন্মাদ! তারপরে দেখা গেল উপত্যকার পাশের পথ দিয়ে এগিয়ে আসছে দুটি মূর্তি। বাবার বুকটা ছ্যাদ করে উঠল। তাহলে কি প্রেত পর্বত সম্বন্ধে জনরব মিথ্যা নয়? মূর্তি দুটো ক্রমেই কাছে আসতে থাকে। তাদের একজন পুরুষ আর একজন নারী। না, এরা যে পৃথিবীর মানুষ সন্দেহ নেই। বাবা শুধলেন, কে আপনারা? তখন পুরুষটি বলল, বিদেশি। তখন বাবা বললেন, এখানে কেন? তখন সে বলল, শত্রুদের কবল থেকে উদ্ধার পাবার জন্য বনের ভেতর পালিয়ে এসেছিলাম, তারপর পথ হারিয়ে এখানে এসে পড়েছি। আপনি দেখছি বাঙালি। তখন বাবা বলল, হ্যাঁ, বাংলা আমার দেশ বটে, তবে এখন থাকি আসামে। লোকটি জিজ্ঞেস করলো, কেন? এখানে কি চাকরি করেন? তখন বাবা বলল, হ্যাঁ, এখানে চাকরি করি। আর শত্রুর কথা বলছিলেন না? তখন সে বলল, হ্যাঁ, জমিদার আমার শত্রু। সে জোর করে আমার মেয়েকে বিয়ে করতে চায়। তার চরিত্র নরপিশাচদের মতো। তার কবল থেকে উদ্ধার পাবার জন্য ওই মেয়েকে নিয়ে আমি পালিয়ে আসি। তখন বাবা জিজ্ঞেস করলো, আপনি কোথায় এসেছেন জানেন? লোকটি বলল, কোথায়? তখন বাবা বলল, প্রেত পর্বতে। লোকটি তখন বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলো, এ কিরকম নাম? তখন বাবা জানালেন, লোকে বলে রাত্রে এখানে ভৌতিক সভা বসে। তখন লোকটি বাবাকে বলে, আপনি এসব বিশ্বাস করেন? তখন বাবা জানালো, করলে এত রাতে এখানে আসতাম না।
তখন সে বলল, মশাই, এইটি আমার মেয়ে নীলা। তুমি কি ভূত মানো? প্রশ্ন শুনে নীলা চমকে উঠল। তারপর তাকালো পেট পর্বতের শিখরের দিকে। সেখানে তখনও নৃত্য করছিল দাবানলের শিখা। বাবা বললেন, এই আলোচনার স্থান নয়, আপনার নামটি জানতে পারি? তখন সে বলল, শ্রী গিরেন্দ্র শেখর চৌধুরী। আপনার? তখন বাবা জানালো, প্রবোধ কুমার বসু। পরিচয় তো হলো, এখন আমাদের কি করতে বলেন? তখন বাবা বলল, গিরেন্দ্র বাবু, আপনি জানেন না, আপনার জীবনের সাথে আমারও জীবনের কিছুটা সাদৃশ্য রয়েছে। আমিও জমিদারের অত্যাচারে দেশ ছাড়া। আমরা দুজনেই দুজনের ব্যথায় ব্যথিত হতে পারি। আসুন আমার সাথে। মায়া তখনও ঢুলছিল। আমরা বসে বসে ভাবছিলাম, হঠাৎ দরজায় করাঘাত হলো। সঙ্গে সঙ্গে শুনলাম বাবার কণ্ঠস্বর। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। বাবার সঙ্গীদের দেখে আমার দৃষ্টি হয়ে উঠল সচকিত। মায়া অস্ফুটস্বরে কেঁদে উঠে পালিয়ে গেল। বাবা আগন্তুকদের দিকে ফিরে বললেন, আমার ছেলে মেয়েরা এখানে অতিথি দেখেনি কোনোদিনও, তাই বিস্মিত হয়েছে। তখন গিরেন্দ্র বললেন, হবারই কথা। ওগো খোকা কুকুরা, ভয় নেই। আমরা বাঘও নই, ভাল্লুকও নই। বনে আমরা পথ হারিয়েছিলাম, তোমাদের বাবা দয়া করে আমাদের আশ্রয় দিয়েছেন। বাবা বললেন, আসুন গিরেন্দ্র বাবু, আসুন নীলা দেবী। উনুনে এখনো আগুন আছে দেখছি। এতক্ষণ ধরে শীতের যে ধাক্কা সামলাতে হয়েছে, দেহগুলো একটু তাতিয়ে না নিলে চলবে না। তারপর দাদার দিকে ফিরে বললেন, প্রকাশ, এরা নিশ্চয়ই ক্ষুধার্ত। এত রাত ভালো করে খাওয়া দাওয়ার তো সময় হবে না। কি করা যায় বলতো? দাদা বলল, চাল আছে, ডাল আছে, আলু আর আছে তাজা মুরগির ডিম। বলতো 1 ঘন্টার মধ্যে খাবার তৈরি করে দেই। গিরেন্দ্র বিপুল উৎসাহে বললেন, সাধু সাধু। খোকা বাবুজি, তোমার মুখে ফুলচন্দন পড়ুক। এই যে মরুভূমিতে বৃষ্টিধারা, গ্রহণ বনে রাজভোগ। ইতিমধ্যে মায়ার খোঁজে পাশের ঘরে ঢুকে দেখলাম সে বিছানার উপর উপুর হয়ে পড়ে কাঁদছে। বিস্মিত হয়ে বললাম, কিরে মায়া, কাঁদছিস কেন? তখন মায়া বলল, ভয় করছে, বড্ড ভয় করছে আমার। মায়া কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছিল। তখন আমি বললাম, ভয় করছে কেন? তখন মায়া বলল, ওই মেয়েটাকে দেখে। তখন আমি বললাম, কোন মেয়েটা? বাবার সঙ্গে যে এসেছে? তখন মায়া বলল, হ্যাঁ, ছোদ্দা। তখন আমি বললাম, সে কি রে? ও যে পরীর মতো সুন্দরী, অমন সুন্দরী আমি জীবনেও দেখিনি। তখন মায়া বলল, কিন্তু তুমি ওর চোখ দেখেছ? তখন আমি ভাবলাম, চোখ? তখন মায়া আবারও বলল, হ্যাঁ, ওর চোখ দেখেই আমার ভয় করছে। তখন আমি বললাম, যত সব বাজে কথা, চোখ দেখে আবার কিসের ভয়? তখন মায়া বলল, জানি না, আমি ওর কাছে যাব না, কখনোই না, কখনোই না। মায়া আবারও ফুপিয়ে কাঁদতে লাগলো। কিছুতেই আর শয্যা ত্যাগ করলো না। অতিথিরা আমাদের কুটিরে বাস করতে লাগলো। বাবা ও গিরেন্দ্রবাবু সোজা নির্দিষ্ট সময় শিকারে বেরোতেন। নীলা আমাদের সঙ্গে কুটিরেতেই থাকতো। দেখলাম ঘরকন্নার কাজে সে একেবারেই পাকা। সারাদিনই সংসার নিয়ে নিযুক্ত থাকতো। যা করার সবই নিজের হাতেই করত। আমাদের কাউকে কিছুই করতে দিত না। এমন কাজের মেয়ে খুবই কম দেখা যায়। দাদাকে আর আমাকে ভারী যত্ন আর আদর করতে লাগলো লীলা। সর্বদাই চেষ্টা করত কিসে আমাদের মন খুশি থাকে। মায়াকেও সে বশ করার কম চেষ্টা করেনি, কিন্তু তাতে বাগে আনতে পারেনি কিছুতেই। মায়া তার কাছ থেকে সর্বক্ষণই তফাতে তফাতে থাকার চেষ্টা করত এবং তার ইচ্ছার বিরুদ্ধে লীলা যদি তাকে আদর করার চেষ্টা করত তাহলে সে কেঁদে উঠত তখনই। শেষটায় লীলাকেও বাধ্য হয়ে মায়ের সাথে ভাব জমাবার চেষ্টা ছেড়ে দিতে হলো। অথচ নীলা ছিল অতি আমোদে মেয়ে। প্রতিদিনই সে আমাদের আনন্দ দেবার জন্য শোনাতো নতুন নতুন হাসির গান। কয়েকটা এখনো মনে আছে। পেঁচা বলে,
পেচিরে আজ পাইছি ইঁদুর ছানা। পেচি বলে, কর্তামশাই হবে কিসে খানা? পেঁচা বলে, খানা খাবি? স্ত্রী মুখেতে দিয়ে যাবি, পরম সুখে স্বর্গে যাবি, গাইবি তা নানা। আরেকটি গানে আছে বাঘ বাঘিনীর কথা। এক যে ছিল বনের বাঘা, ধরতে গিয়ে হরিণ সেদিন পেয়েছিল বিষম দাগা। ব্যাজ ছিল এক লুকিয়ে ঝোপে, ছাড়লো কি বান বাঘার গোপে। জাদরেলি ঝোপ কচু কাটা, পালাবে বাঘ চেঁচিয়ে গাগা। হায় বেচারা গোপ হারিয়ে ফিরল যখন গর্তে, বাঘিনী কয়, আরে মশাই যায় হেথায় কেন মরতে? জলদি বাগো গোপ কাটা বাঘ, মুখ দেখে তোর হচ্ছে যে রাগ। ব্যাপার দেখে কাকা করে ধরলে হাসি যত কাকা। শুধু আমরা কেন, বাবার মন জয় করতেও লীলা চেষ্টার ত্রুটি রাখতো না। প্রায়ই সে নতুন নতুন খাবার তৈরি করত। বাবা খেতে বসলে পাখা দিয়ে হাওয়া করত সামনে, মাছি তাড়াবে বলে। এত যত্ন আদর পেয়ে বাবা ও লীলার প্রতি হয়ে উঠলেন অত্যন্ত সদয়। ক্রমে এমন হলো যে নীলাকে ছাড়া বাবার একদমই চলতো না। একদিন রাতে খাওয়া দাওয়ার পর আমরা তিনজন শয্যায় গিয়ে আশ্রয় নিয়েছি। বাবা আর গিরেন্দ্রবাবু বসে বসে কথাবার্তা বলছিলেন। হঠাৎ গিরেন্দ্রবাবু বললেন, প্রবোধবাবু, কাল থেকে আর আপনার অতীত স্বীকার করতে পারবো না। তখন বাবা বলল, সে কি? তখন সে বলল, কাল আমায় কলকাতা যেতেই হবে, বিশেষ জরুরি দরকার। তখন বাবা বলল, আবার ফিরবেন কবে? তখন সে বলল, আবার ফিরবো কেন, আসামে তো আর আমার চাকরি নেই। বাবা একটু দুঃখিত স্বরে বলল, এতদিন ঘনিষ্ঠতার ফলে আপনারা আমাদের আত্মীয়র মতো হয়ে গিয়েছিলেন। এই মায়ের বাঁধন ছিঁড়তে আমার কষ্ট হবে। মায়ের বাঁধন ছিঁড়বেন কেন? সে বলল, আপনি ইচ্ছা করলে আমরা আরো ঘনিষ্ঠ আত্মীয় হতে পারি। তখন বাবা বলল, কেমন করে? তখন সে বলল, আপনার হাতে আমি আমার কন্যা লীলাকে সম্পাদন করতে রাজি আছি। বাবা কথাটা যেন বিশ্বাস করতেই পারলেন না। বললেন, তার মানে? তখন সে বলল, আমার জামাই হতে আপনার আপত্তি আছে কি? অল্পক্ষণ চিন্তা করে বাবা বললেন, না, আপত্তি আবার কিসের? তখন সে বলল, বেশ, তাহলে এখনই বিবাহ হয়ে যাক। বাবা সবিস্ময়ে বললেন, অসম্ভব। তখন সে বলল, অসম্ভবকে সম্ভব করতে হবে প্রবোধ বাবু। কাল খুব ভোরেই আমি বেরিয়ে যাব। তখন বাবা বলল, কিন্তু এই বনে এত রাতে? বাধা দিয়ে গিরেন্দ্রবাবু বললেন, প্রবোধ, তুমি কি বলতে চাও বুঝেছি। তুমি বলতে চাইছো এত রাত্রে এই বনে পুরুত পাবে না। কিন্তু কি দরকার পুরুতের? তুমি খ্রিস্টান, আমিও কোনো ধর্ম মানি না। তবে সামাজিক অনুষ্ঠান নিয়ে মাথা ঘামানো কেন? তুমি লোকালয় ত্যাগ করেছ, যাপন করছো বন্য জীবন, সুতরাং বন্য রীতি অনুসারেই বিয়ে হোক। বাবা তবু বলতে গেলেন, কিন্তু। তখন সে বলে উঠল, আর কোনো কিন্তু নয়। গিরেন্দ্রবাবু উঠে দাঁড়িয়ে বললেন, লীলা, এদিকে আস। লীলা এগিয়ে এলো। গিরেন্দ্রবাবু তখন বললেন, প্রবোধ, উঠে দাঁড়াও, লীলার হাত ধরো। আচ্ছা, এবার প্রতিজ্ঞা করো। তখন বাবা বলল, কি প্রতিজ্ঞা? তখন সে বলল, বলো। প্রেত পর্বতের আত্মাদের নামে শপথ করে বলছি যে। বাবা বাধা দিয়ে বললেন, শপথ যদি করতে হয় ভগবানের নামে করা উচিত। তখন গিরেন্দ্রবাবু বজ্র গম্ভীর স্বরে বললেন, না প্রবোধ, আমি ভগবান মানি না। তুমি বাস করছো প্রেত পর্বতের ছায়ায়। তোমার শপথ শুনতে পাবে এলাকার আত্মারাই। বাবা নাচারের মতো বললেন, তবে তাই হোক। তখন গিরেন্দ্রবাবু বলতে শুরু করলেন, শপথ করো। প্রেত পর্বতের আত্মাদের নামে শপথ করে বলছি যে আজ থেকে লীলাকে আমার বৈধ পত্নী রূপে গ্রহণ করলাম। তার ভালো মন্দের জন্য দায়ী থাকবো আমি। গিরেন্দ্রবাবু গম্ভীর স্বরে কথাগুলো বললেন। সেই সাথে আরো বলো, যদি আমার দ্বারা লীলার কোনো অনিষ্ট হয় তাহলে প্রেত পর্বতের আত্মাদের অভিশাপ যেন আমার আর আমার সন্তানদের ওপর এসে পড়ে।
যেন তাদের মাংস হয় শকুনি, গৃধিনী, নেকড়ে আর বন্যের অন্যান্য হিংস্র জন্তুদের খাদ্য। শপথ করো। একটু ইতস্তত করে বাবা গিরেন্দ্রবাবুর কথাগুলো আওড়ালেন। গিরেন্দ্রবাবুকে তখন কি ভয়ঙ্করই না দেখাচ্ছিল। মনে হচ্ছিল মাথায় তিনি যেন আবারও 1 ফুট উঁচু হয়ে উঠেছেন এবং তার 2 চোখ দিয়ে ঠিকরে পড়ছে তুবড়ির আগুনের ফিনকি। দাদা বিছানায় আড়ষ্ট হয়ে শুয়ে রইল। আমার বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। মায়া চিৎকার করে কেঁদে উঠল। লীলা অসন্তুষ্ট স্বরে বলল, অমঙ্গল ডেকে এনো না মায়া, বিয়ের সময় কাঁদতে নেই। হঠাৎ আমাদের ঘরের ভেতরটা যেন কেমন পাল্টে গেল। এ যেন আমাদের সেই পরিচিত ঘর নয়, যেন কোনো অজানা অচেনা ঘরের ভেতর বসে চোখের সামনে দেখছি অস্বাভাবিক ও অলৌকিক দৃশ্যের অভিনয়। ঘরের ভেতরে এসে পড়েছে একটা আগুনের আভা। সচমকে মুখ তুলে দেখি পেট পর্বতের ওপর দাউ দাউ করে জ্বলছে দাবানল। তার শিকড়ে শিকড়ে উৎকট আনন্দে নৃত্য করছে যেন প্রচণ্ড অগ্নিসাগরে রক্তাক্ত তরঙ্গের পর তরঙ্গ। বাবা বললেন, পেট পর্বতে আবার দাবানল? গিরেন্দ্রবাবু হো হো করে কঠিন হাসি এসে বললেন, পেট পর্বতের আত্মারা যে তোমার শপথ শুনতে পেয়েছে, ওই দাবানলই তার জ্বলন্ত প্রমাণ। গিরেন্দ্রবাবু চলে গেছেন। বাবা হুকুম দিয়েছেন লীলাকে মা বলে ডাকতে, কিন্তু কেবল বাবা আর লীলার সামনেই আমরা তাকে মা বলতাম, কিন্তু নিজেদের মধ্যে আমরা লীলাকে ডাকনামই ব্যবহার করতাম। লীলাকে মা বলে ডাকতে গেলেই অজান্তেই রুদ্ধ হয়ে আসতো আমাদের কণ্ঠস্বর। লীলার যতই গুণই থাক, তার ভেতর মাতৃত্বের ভাব ছিল না একটু। কিছুদিন কেটে গেল, তারপরই ঘটনার ধারা বইতে লাগলো সিনেমার ছবির মতো দ্রুত তলে। আমাদের শোবার ঘরে ছিল 2টি বিছানা, একটিতে বাবা আর লীলা শুতেন, অন্যটিতে আমরা 3 জন। এক রাতে মায়া হঠাৎ ঠেলে ঠেলে দাদাকে আর আমায় জাগিয়ে দিল। দাদা জিজ্ঞেস করলেন কি হয়েছে। মায়া চুপি চুপি বলল, লীলা বাহিরে বেরিয়ে গেছে। তখন দাদা বলল, বাহিরে মানে? লীলা বলল, বনের ভেতর। দাদা বলল, এত রাত্রে কি বলিস? তখন লীলা বলল, সত্যি বলছি দাদা। লীলা আস্তে আস্তে বিছানা থেকে উঠলো, একবার দেখলো বাবা ঘুমাচ্ছে কিনা, তারপর পা টিপে টিপে দরজা খুলে বাইরে গেল। ওই দেখ না, বিছানায় ও নেই। এই হাড় কাঁপানো শীতের নিঝুম রাতে পদে পদে বিপজ্জনক অরণ্যের ভেতর গিয়ে লীলা একা একা কি করছে? আমাদের বিস্ময়ের সীমা রইল না। 3 জনেরই শুয়ে পড়ে অপেক্ষা করতে লাগলাম। ঘণ্টাখানেক পর ঘরের খুব কাছেই শুনলাম একটা ভয়াল গর্জন। আমি অস্ফুটে বললাম, নেকড়ে। নেকড়ের গর্জনে দাদা ভয়ার্ত গলায় বলল, সর্বনাশ, লীলাকে দেখতে পেলে নেকড়ে যে ছিঁড়ে খেয়ে ফেলবে। মায়া ঘাড় নেড়ে বলল, কখনোই না, কখনোই না। মিনিট কয়েক কাটল, তারপর লীলা আবার ঘরের ভেতরে এসে দাঁড়ালো। ওদিককার জানালার সামনে ছিল জল ভরা বালতি। সেখানে গিয়ে সে হাত মুখ ধুয়ে ফেলল, তারপর বিছানায় গিয়ে বাবার কাছে শুয়ে পড়ল। আমরা ভয়ে কাঁপতে লাগলাম, কেন জানি না। পরদিন থেকে আমরা লীলার ওপর পাহারা দিতে শুরু করলাম, কিন্তু পরদিনও সেই একই ব্যাপার, তার পরের দিন এবং তার পরের দিনও এমনই। উপরে উপরে আরো কয়েক রাত একই ব্যাপার লক্ষ্য করলাম। ঠিক যেই রাত 12টা বাজে, লীলা বিছানা ছেড়ে ওঠে, বাহিরে যায়। তারপরই বাহিরে থেকে শোনা যায় নেকড়ের গর্জন। অনেকক্ষণ পর লীলা আবার ফিরে আসে, হাত মুখ ধয়, শুয়ে পড়ে। বাবার ঘুম খুবই প্রখর, তাই তিনি কিছুতেই জানতে পারেন না। একদিন বললাম, দাদা, বাবাকে সব জানানো উচিত। দাদা বলল, হ্যাঁ উচিত, কিন্তু তার আগে আমাদের জানা উচিত লীলা বাহিরে গিয়ে কি করে। তখন আমি বললাম, তা কি করে সম্ভব? তখন দাদা বলল, আজ লীলার পিছু পিছু আমিও বাইরে যাব। আমি বললাম, না দাদা, তা হয় না। মায়াও ব্যস্ত হয়ে বলল, বড়দা, ওরকম কথা মুখেও এনো না, তাহলে ভয়ে আমি মরে যাব। দাদা ভারী সাহসী ছিল, ধীর স্বরে বলল, আজ আমি বাহিরে যাবই।
সেদিন দাদা লেপের ভিতর ঢুকলো বাইরে যাবার জামা কাপড় পরেই। যত সময় লীলা বাড়ির বাইরে গেল, দাদাও তখনই নিচে নেমে বাবার বন্দুকটা তুলে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আমি আর মায়া মহা উৎকণ্ঠায় প্রায় শ্বাসরুদ্ধ হয়ে দাদার জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপরে শুনলাম একটা বন্দুকের শব্দ, আর তার মিনিট খানেক পরেই দেখলাম লীলা খোঁড়াতে খোঁড়াতে এসে ঢুকলো ঘরের ভেতর। তাড়াতাড়ি বালতির কাছে গেল, উকি মেরে দেখলাম একখণ্ড কাপড় নিয়ে সে নিজের পায়ে হাঁটুর কাছে ব্যান্ডেজ বাঁধছে। খানিকক্ষণ পর সে আবারও শুয়ে পড়ল বাবার পাশে গিয়ে। কিন্তু দাদা কোথায়? দাদা এখনো বাইরে কেন? দাদাই কি বন্দুক ছুড়ে লীলাকে জখম করেছে, তাই বাবার ভয়ে বাড়িতে ঢুকতে পারছে না? সারা রাত কেটে গেল দুশ্চিন্তার ভেতর দিয়ে। বাবার ঘুম ভাঙলো সকালে। আমি ভয়ে ভয়ে বললাম, বাবা, দাদা কোথায়? বাবা বিস্ময় কণ্ঠে বললেন, কেন, ও বিছানায় নেই? আমি বললাম, না। তখন লীলা বলল, দেখো, কাল রাতে আমি ঘুমের ঘরে শুনেছিলাম কে যেন দরজা খুলে বেরিয়ে গেল। আচ্ছা, ঘরের কোণে তোমার বন্দুকটা দেখতে পাচ্ছি না কেন? সেদিকে হতভম্বের মতো তাকিয়ে বাবা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর এক লাফে শয্যার উপর থেকে নেমে পড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। অল্পক্ষণের পরেই তিনি আবার ফিরে এলেন, দুহাতে দাতার রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ বহন করে। দেহটা নামিয়ে রেখে তিনি তার উপর বিছিয়ে দিলেন সাদা চাদর। আমি আর মায়া মাটিতে আছড়ে পড়ে কাঁদতে লাগলাম। লীলা দুঃখিত স্বরে বলল, প্রকাশ নিশ্চয়ই তোমার বন্দুক নিয়ে নেকড়ে মারতে গিয়েছিল। বাচ্চা ছেলে, পারবে কেন? বেচারা বুদ্ধির দোষেই নেকড়ের হাতে প্রাণ দিল। বাবা জবাব দিল না, তার দেহ মূর্তির মতো স্থির। আমি কথা কইতে যাচ্ছিলাম, কিন্তু মায়া আমার দু হাত চেপে ধরে এমন মিনতি ভরা চোখে তাকিয়ে রইল যে আমি কিছুই বলতে পারলাম না। সেদিনই বাবা আমাদের বাসার অনতি দূরে দাদার মৃতদেহ কবরস্থ করলেন। বন্য জন্তুদের কবল থেকে রক্ষা করার জন্য কবরের ওপর চাপিয়ে দিলেন মস্ত মস্ত পাথর। বাবা কয়েকদিন আর শিকারে গেলেন না। সারাক্ষণ জড়বস্তুর মতো বসে থাকতেন, বিস্ময় মুখে কি ভাবতেন, আর মাঝে মাঝে গজরাতেন, ধ্বংস করব, আমি নেকড়ের বংশ ধ্বংস করব। ইতিমধ্যে একদিনও কিন্তু নিশাচরী লীলার বাইরে যাওয়া বন্ধ হয়নি। তখনও যদি বাবাকে সব খুলে বলতাম, কি এক ছেলে মানুষই ভয় আর মুখটাকে বোবা করে রেখেছিল। শেষটা শোকের প্রথম ধাক্কাটা সামলে বাবা আবার শিকারে বেরোলেন। কিন্তু প্রথম দিনেই ফিরে এসে বললেন, লীলা, তুমি বললে হয়তো বিশ্বাস করবে না, নেকড়েরা কবরের পাথর সরিয়ে আমার অবাকা ছেলেটার দেহ সব খেয়ে ফেলেছে। কবরের ভেতর পড়ে আছে কেবল কয়েকখানা হাড়। লীলা সবিস্ময়ে বলল, ও মা, তাই নাকি গো? বাবা বললেন, নেকড়ের বংশ জাহান্নামে যাক। মায়া বলে ফেলল, বাবা, একটা নেকড়ে রোজ রাতে আমাদের দরজার কাছে এসে চিৎকার করে। বাবা বললেন, তাই? একথা আগে বলনি কেন? এবার নেকড়ের ডাক শুনলেই আমায় জাগিয়ে দিও, আমি তার রক্ত দর্শন না করে ছাড়ব না। মায়ের মুখের দিকে একটা হিংস্র আর জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে নীলা সেখান থেকে হনহন করে চলে গেল। কয়েকদিন পর ঘটল সেই মর্মান্তিক ঘটনা। কয়েকদিন পর আমাদের শাকসবজির বাগান। মায়া এক জায়গায় বসে বসে ধুলোমাটি দিয়ে খেলাঘর বাঁধবার চেষ্টা করছে। আমি দিচ্ছি গাছের গোড়ায় জল। বাবা কোদাল দিয়ে কোপাচ্ছেন মাটি। এমন সময় নীলা এসে বলল, মায়া, ভাতের হাঁড়ি চড়িয়ে এসেছি, তুমি কিছুক্ষণ উনুনের কাছে গিয়ে বসো গো। আমি ততক্ষণে বন থেকে জ্বালানি কাঠ নিয়ে আসি। মায়া খেলা ছেড়ে কুঠুরির দিকে গেল। লীলা চলে গেল বনের দিকে। আন্দাজ আধ ঘন্টা পর কুটিরের ভেতর থেকে ভেসে এলো আর্তনাদের পর আর্তনাদ, মায়ার আর্তনাদ। বাবা আর আমি দুজনেই বাগান থেকে বেগে ছুটে এলাম, কিন্তু আস্তে আস্তেই আর্তনাদ হলো নীরব। আমরা কুটিরে ঢোকার আগেই ভেতর থেকে উল্কার মতো ছুটে বেরিয়ে এলো মস্ত বড় এক নেকড়ে। চোখের পলক ফেলার আগেই সেই নেকড়ে বনের ভেতর অদৃশ্য হয়ে গেল। ঘরময় বইছে রক্তের ধারা, তার মধ্যে পড়ে আছে মায়ার ছিন্ন ভিন্ন দেহ।
কিন্তু তার চোখ মুখে তখনও জীবনের আভাস। বাবা চিৎকার করে কেঁদে উঠে বসে পড়লেন। আমাদের দিকে তাকিয়ে একটু ম্লান হাসি হাসলো মায়া, তারপরে সে আমাদের মায়া কাটালো। এমন সময় নীলা ঘরের ভেতর ঢুকে দৃশ্য দেখে থ হয়ে দাঁড়িয়ে পড়ল। ক্রন্দন ভরা কণ্ঠে বলল, ওগো, এ কি দেখছি গো, এ কেমন সর্বনাশ করলে গো? বাবা খালি বললেন, নেকড়ে। তখন নীলা বলল, হায় রে অবাকি, একটু আগেই একটা নেকড়ে আমার পাশ দিয়ে ছুটে গিয়েছিল। মা গো, আমার যা ভয় হয়েছিল এ নিশ্চয় তারই কাজ। আমার আর বাবার শোকের কথা বর্ণনা করে তোমাকেও আর কষ্ট দিতে চাই না। শুভ্র পূজার ফুলের মতো সুন্দর, কোমল ও পবিত্র মায়া, সে ছিল আমাদের প্রাণের দুলালের মতো। তাকে হারিয়ে জীবন হয়ে গেল অন্ধকার। দাদার কবরের পাশে বাবা মায়ের দেহটাকে সমাধিস্থ করলেন। রাত্রে যে বিছানা ছিল আগে 3 ভাই বোনের জন্য, আজ আমি সেই বিছানায় একা। চোখে ঘুম নেই, শুয়ে শুয়ে ভাবছি মায়ের মৃত্যুর সাথে লীলার কোনো সম্পর্ক আছে বোধহয়। কিন্তু কিরকম সম্পর্ক? হঠাৎ দেখলাম লীলা শয্যা ছেড়ে নামলো। তারপর ঘরের দরজা খুলে বাহিরে বেরিয়ে গেল পা টিপে টিপে, অতি সন্তর্পণে। সাংঘাতিক নারী, এখনো সে নিজের অদ্ভুত অভ্যাস ছাড়তে পারল না। দুর্দান্ত কৌতূহল হলো। আমি উঠলাম, দরজায় একটু ফাঁক করে বাহিরে উকি দিলাম। জলজলে চাঁদের আলো, চারদিকে স্পষ্ট। প্রথমে চোখ গেল, সেখানে আছে দাদার আর মায়ের সমাধি। আঁতকে উঠলাম সভয়ে। মায়ের কবরের পাশে বসে কে ওই স্ত্রীলোক পাথরের পর পাথর সরাচ্ছে? লীলা। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলাম, কিন্তু তারপর যখন দেখলাম লীলা কবরের ভেতর থেকে মায়ের মৃতদেহটাকে 2 হাতে টেনে বার করছে, তখন আমি আর স্থির থাকতে পারলাম না। বেগে দৌড়ে গিয়ে বাবাকে জাগিয়ে দিলাম। বললাম, বাবা, শিগগির ওঠো, তোমার বন্দুক নাও। তখন বাবা বলল, কি, আবার নেকড়ে এসেছে? বটে। বাবা খাট থেকে লাফিয়ে পড়লেন, বন্দুকটা তুলে নিলেন, তারপর ছুটে গেলেন ঘরের বাইরে। আমিও রইলাম পিছনে পিছনে। দাদা আর মায়ার কবরের দিকে তার দৃষ্টি আকৃষ্ট হলো। একটা অস্পষ্ট শব্দে চমকে ও থমকে তিনি দাঁড়িয়ে পড়লেন। তার 2 চক্ষু যেন ঠিকরে পড়তে চাইছে, কিন্তু তার এই আড়ষ্টতা মুহূর্তের জন্য। তারপরে হঠাৎ তিনি বন্দুক তুলে নিয়ে ঘোড়া টিপে দিলেন। তীব্র চিৎকারে রাত্রির স্তব্ধতাকে যেন ফাটিয়ে দিয়ে নীলার দেহ পড়ল শূন্যে, 2 বাহু বিস্তার করে মাটির উপর লুটিয়ে পড়ল। বাবাও চেঁচিয়ে উঠলেন, ভগবান রক্ষা করো! তারপরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। খানিকক্ষণ পর বাবার জ্ঞান ফিরল। ধীরে ধীরে উঠে বসে কপালের ওপর ডান হাত বুলোতে বুলোতে তিনি বললেন, আমি কোথায়? আমার কি হয়েছে বল দেখি। ও, মনে পড়েছে, মনে পড়েছে। ওহ, কি দৃশ্য! তার সর্বাঙ্গ শিউরে উঠল একবার। তারপরে নিজেকে সামলে নিয়ে গাত্রস্থান করে তিনি কবরের দিকে চললেন। আমিও করলাম অনুসরণ। কিন্তু কবরের পাশে কোথায় নীলার দেহ? সেখানে পড়ে রয়েছে একটা প্রকাণ্ড মৃত নেকড়ে। বাবা অভিভূত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বললেন, লীলা নেই, আছে সেই নেকড়েটা। এটাকে আমি চিনতে পারছি, এইবার সব বুঝতে পারছি। এই নেকড়েটাই সেদিন আমায় ভুলিয়ে পাহাড়ের কাছে নিয়ে গিয়েছিল। হায় ভগবান, আমি পড়েছিলাম পেট পর্বতের প্রেতাত্মাদের পাল্লায়। পরদিন প্রভাত, এখনো ভালো করে সূর্য উদয় হয়নি। ঘরের ভেতর আলো আঁধারি। ভীষণ শব্দে দরজা ঠেলে ঘরের ভেতর বেগে প্রবেশ করলো এক উদ্ভ্রান্ত মূর্তি। অগ্নিরক্ত চক্ষু, মাথার লম্বা চুলগুলো করছে ক্রুদ্ধ সর্পের মতো লটপট। থরথর করে কাঁপছে সর্বশরীর। এ কি গিরেন্দ্র! কান ফাটানো চিৎকার করে সামনের দিকে 2 বাহু বাড়িয়ে শক্র ধনত্ব গিরেন্দ্র বললেন, দে আমার মেয়ে, দে, দে আমার মেয়ে। আমার মেয়ে কোথায়? আমার মেয়ে! বাবা তার সম্মুখে গিয়ে বুক ফুলিয়ে তেমনি জোরে চিৎকার করে বললেন, কোথায় তোর মেয়ে?
তোর মেয়ে যেখানে থাকা উচিত সেখানেই, নরকে। দূর হ শয়তান, দূর হ, নইলে তোকেও আমি পাঠিয়ে দেব নরকে। গিরেন্দ্র অট্টহাস্য করে বলল, হাহ, তুচ্ছ নশ্বর জীব, তুই ভয় দেখাচ্ছিস প্রেত পর্বতের প্রেতাত্মাকে। তখন বাবা বলল, বেরিয়ে যা শয়তান, আমি তোকে থোড়াই কেয়ার করি। বাবা চেঁচিয়ে বলেছিলেন কথাগুলো। তখন সে বলল, তোর শপথের কথা ভুলে যাচ্ছিস বুঝি? আমার মেয়ের ভালো মন্দের জন্য দায়ী থাকবি তুই। তখন বাবা বলল, প্রেতাত্মার কাছে শপথ, তার কোনো মূল্য নেই। তখন সে বলল, মূল্য নেই? বেশ, বুঝতে পারবি মূল্য আছে কিনা। তোর সন্তানদের মাংস ভক্ষণ করবে অরণ্যের শকুনি, গৃহিণী, নেকড়ে আর অন্যান্য হিংস্র জন্তুরা। বাবা গিরেন্দ্রের কথার মাঝে বলে উঠলেন, এখনো বলছি শয়তান, বিদায় হ। তখন সে হাসতে হাসতে বলল, তোর বংশের বাতি দিতে কেউ থাকবে না। ঘরের দেয়ালে টানানো ছিল একখানা রামদা। বাবা চোখের নিমেষে হাত বাড়িয়ে সেই রামদাখানা টেনে নিয়ে মাথার উপর তুললেন। বাবার হাত ও রামদা তীব্র বেগে নিচে নামলো। গিরেন্দ্রের শরীর ভেদ করে সেখানে সাত করে চলে গেল। টাল সামলাতে না পেরে বাবা মাটির ওপর লুটিয়ে পড়লেন সশব্দে। গিরেন্দ্র দেহ অক্ষত, তার দেহ যেন বাতাস দিয়ে, ধোয়া দিয়ে গড়া। শানিত অস্ত্র তার কোনোই ক্ষতি করতে পারে না। সে আবার বিকট স্বরে হেসে বলল, ওরে নশ্বর জীব, কেবল তাদের উপরই আমরা প্রভুত্ব করতে পারি যারা করেছেন নরহত্যা। মানুষ খুন করে তুই পালিয়ে এসেছিস প্রেত পর্বতের কলে। কর এইবার শাস্তি ভোগ। তোর 2 সন্তান গিয়েছে, তোর 3য় সন্তানকেও রক্ষা করতে পারবি না। মরবে, মরবে, সেও মরবে। তারও মাংসহীন হাড়গুলো পড়ে পড়ে শুকাবে গভীর অরণ্যের মধ্যে। তোকে আমি হত্যা করতে পারতাম অনায়াসেই, কিন্তু তা আমি করব না। তুই বেঁচে থাক, সেটাই তোর সবচেয়ে বড় শাস্তি। তোকে হত্যা করাও তোর প্রতি দয়া করা। পর মুহূর্তে গিরেন্দ্রর মূর্তি মিলিয়ে গেল আমাদের চোখের সামনেই। এরপর আর বিশেষ কিছু বলার নেই। আগেই বলেছি, বাবা গরিব ছিলেন না। পরদিনই সেই অভিশপ্ত অরণ্য ছেড়ে আমায় নিয়ে চলে গেলেন কাশীধামে। সেখানে গিয়েও তার পরিণাম হলো না আনন্দদায়ক। কিছুদিন পরেই তিনি পাগলের মতো হয়ে যান এবং সেই অবস্থাতেই তার মৃত্যু হলো, ভয়াবহ প্রলাপ বকতে বকতে। তারপর থেকেই একাকী আমি দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি স্রোতের শৈবালের মতো। জীবনের আকর্ষণ আর নেই, শুধু চেয়ে আছি মৃত্যুর দিকে। এত দূর নিজের জীবন কাহিনী বলে প্রমোদ একটু থামলো। তারপর প্রফুল্লর দিকে চেয়ে বলল, বন্ধু, আমার কথা বিশ্বাস করো, যা সচক্ষে দেখেছি তাই বললাম। কখনো কি শুনেছ এমন জীবন কাহিনী? প্রফুল্ল জবাব না দিয়ে ভাবতে লাগলো। পৃথিবীর ওপর ঝরছে পূর্ণিমার ঝর্ণা। মহানদীর আলোকিত স্রোতের সঙ্গে নৌকা তখনও আপনি ভেসে চলেছে লক্ষ্যহীনের মতো। প্রমোদ বলতে লাগলো, আমার জীবন হচ্ছে এই নৌকার মতো লক্ষ্যহীন। প্রফুল্ল, তুমি বলো, আমার কি করা উচিত? প্রফুল্ল বলল, প্রমোদ, বিবাহ করো, সংসারী হও, জীবন আর লক্ষ্যহীন বলে মনে হবে না। তখন প্রমোদ চমকে উঠে বলল, বিবাহ? তখন প্রফুল্ল বলল, বিবাহের নাম শুনে অমন চমকালে কেন? তখন প্রমোদ বলল, আমি করব বিবাহ? প্রফুল্ল, তুমি কি ভুলে যাচ্ছ প্রেত পর্বের প্রেতাত্মা কি ভবিষ্যৎবাণী করে গেছে? আমার অকাল মৃত্যু নিশ্চিত। তখন প্রফুল্ল বলল, প্রমোদ, তুমি তো আর প্রেত পর্বতের এলাকায় বাস করছো না। এখানে কে তোমার উপর প্রভুত্ব করতে আসছে? তখন প্রমোদ বলল, তুমি কি তাই মনে করো? প্রফুল্ল বলল, অবশ্যই। তখন প্রমোদ বলল, তবে আজ মনের ভেতর আসন্ন মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি কেন? তখন প্রফুল্ল বলল, ও তোমার মনের ভুল। প্রমোদ তখন বলল, ভুল নয় বন্ধু, ভুল নয়। চোখের সামনে দেখছি আমার আর পৃথিবীর মাঝখানে একটা কালো পর্দা নেমে আসছে ধীরে ধীরে।
তখন প্রফুল্ল বলল, এমন পূর্ণিমার ভেতরও তুমি আবিষ্কার করছো কালো পর্দা, তোমার কল্পনা শক্তি আছে বটে। তখন প্রমোদ বলল, আমার মাথা ঘুরছে, দম বন্ধ হয়ে আসছে। তখন প্রফুল্ল বলল, প্রমোদ, বুঝতে পারছি তোমার জীবন কাহিনী শুনতে চেয়ে আমি বুদ্ধিমানের কাজ করিনি। তুমি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছ। অতীতের দুঃস্বপ্নের কথা বর্ণনা করতে তোমার মস্তিষ্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ওঠো, হাল ধরো, নৌকা তীরে নিয়ে যাই। তখন প্রমোদ বলল, কেন? তখন প্রফুল্ল বলল, তীরে নৌকা ভিড়ে তুমি ও আমার সঙ্গে নদীর ঠান্ডা জলে স্নান করবে। তোমার আলোকিত কাহিনী শুনে আমারও মন কেমন করছে। স্নান করলে আমরা দুইজনই হয়তো কিছুটা প্রকৃতিস্থ হতে পারবো। তখন প্রমোদ বলল, জলে দেহ স্নিগ্ধ হবে, মন স্নিগ্ধ হবে কিসে? তখন প্রফুল্ল বলল, মনের উপর দেহের প্রভাব আছে বই কি। দেহ যখন ব্যাধিগ্রস্ত হয়, মনও সুস্থ থাকে না। তখন প্রমোদ বলল, বেশ, যখন এত করে বলছো, তোমার আদেশই পালন করব। এই বলে প্রমোদ উঠে হালের কাছে গিয়ে বসলো। দুই হাতের দুই দাঁড়ের দ্বারা নদীর জলে হীরক চূর্ণ ছড়াতে ছড়াতে প্রফুল্ল নৌকা নিয়ে চলল তীরের দিকে। যেখানে নৌকা ফিরালো সেখানে দাঁড়িয়ে নীল অরণ্য স্নান করছিল চন্দ্রকিরণ ধারায়। সবুজ পত্রের ছন্দে তাল রেখে গাইছিল রাতের গায়ক পাখি। চারদিকে ছড়িয়ে একটি নিবিড় শান্তির মাধুর্য। প্রমোদ নৌকা থেকে নেমে চারদিকে চোখ বুলিয়ে গাঢ় স্বরে বলল, এই বিশ্বে আছে কত সৌন্দর্য, কত ঐশ্বর্য, কিন্তু আমি কিছুই গ্রহণ করতে পারলাম না। প্রফুল্ল জবাব দিল না। সে তখন পিছনে ফিরে নৌকর দড়িগাছা একটা গাছের গুড়ির সাথে বাঁধতে ব্যস্ত ছিল। আচম্বিতে একটা গুরুদেহ পতনের শব্দ হলো, সঙ্গে সঙ্গে আর্তনাদ ও বাঘের ভৈরব গর্জন। অত্যন্ত চমকে ফিরে প্রফুল্ল কেবলমাত্র দেখতে পেল প্রকাণ্ড একটা বাঘ প্রমোদের দেহ মুখে করে বিদ্যুতের মতো তীব্র গতিতে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। খানিকক্ষণ আচ্ছাদনের মতো সে দাঁড়িয়ে রইল, নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। তারপর শিশুর মতো কেঁদে উঠে যন্ত্রণা বিকৃত স্বরে বলল, প্রমোদ, প্রমোদ, তোমাকে তীরে এনে শেষটা আমি তোমার হত্যা করলাম। উফ! জ্ঞান হারিয়ে সে পড়ে গেল বালু কাতটের ওপর। এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটা সবার অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মোকসেদ হাসান, ভূত আড্ডার একজন অ্যাডমিন। আজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মোকসেদ ভাই, এত সুন্দর দুর্দান্ত একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। ঘটনা বললে ভুল হবে, এটা মূলত আপনার সৃষ্ট একটি কল্পকাহিনী। সত্যি গল্পটা অসাধারণ ছিল। আমি পার্সোনালি অনেক বেশি এনজয় করেছি ভাই। মানে অ্যাডভেঞ্চার স্টোরি অবশ্যই আমাদের সবারই অনেক বেশি প্রিয় হয়। তার মধ্যে যদি এরকম মানে ভৌতিকতার একটা ছোঁয়া থাকে তাহলে তার কথাই নেই, একদম জমে যায়। সত্যিই ভাই অসাধারণ ছিল আজকের ঘটনাটি। কিন্তু এই ঘটনার মধ্যে বেশ কিছু নতুনত্বর ছোঁয়া ছিল, নতুন শব্দ চয়ন ছিল, যার জন্য আমার পড়তে একটু অসুবিধা হচ্ছিল। তো তারপরেও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভালোভাবে কভার করার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো once again মোকসেদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এইভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। তো আমি চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল আইকনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন।
তো আমি ইমরান ইস খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।